কেন মিষ্টি খেতে ইচ্ছা করছে? ওয়াই ইউ ক্রেভ ফর সুগার? কেন স্যালাড নয়? কারণ ব্রেন খুব দ্রুত এনার্জি চাইছে, আর এই সুগারটা সবচেয়ে দ্রুত ব্লাডে যায়। তাই ব্রেন ভাবে এটাই সবচেয়ে সহজ সমাধান। কিন্তু সমস্যা হলো, সুগার থেকে ব্লাড সুগার বাড়লো, ইনসুলিন রিলিজ হলো, সেটা আবার সুগারটাকে সেলের ভেতরে ঢুকিয়ে দিল, আবার ব্লাডে সুগারের মাত্রা কমে গেল, আবার খিদে পেল, এবং এই সাইকেলটা চলতেই থাকে। এটাকে বলে ব্রেন সুগার রোলার কোস্টার। এখন আসি একটু 30-এর পরের মেয়েদের কথায়। 30-এর পরে অনেকেই বলেন যে আমি আগে যা খেতাম এখনও তাই খাই, বাট আমার ওজন বেড়ে যাচ্ছে। এটা কিন্তু কল্পনা নয়। বয়স বাড়ার সাথে সাথে মাসল মাস কমতে থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও একটু কমে যায়, স্ট্রেস বাড়ে, ঘুম কমে যায়, অনেকের পিসিওএস থাকে, অনেকে থাইরয়েডের সমস্যায় ভোগেন, কিছু মহিলা আবার পেরিমেনোপজাল এজে ঢোকেন। এইসব পরিবর্তনের ফলে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে ঝুঁকি সেটা আরও বেড়ে যায়। আর তাই একই পরিমাণ খাবার খেলেও 30-এর পরে গিয়ে ওজন বাড়তে থাকে। আপনি যদি পিসিওএস এর সমস্যায় ভুগে থাকেন তাহলে জানবেন অনেক পিসিওএস রোগীর মধ্যেই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তাই এই হাই ইনসুলিন ওভারের উপরও প্রভাব ফেলে। এর ফলে ইরেগুলার পিরিয়ড, অ্যাকনে, ফেশিয়াল হেয়ার, ওয়েট গেইন, ডিফিকাল্টি ইন ওভুলেশন, এই সমস্যাগুলো দেখা দেয়। তাই অনেক সময় শুধুমাত্র পিরিয়ড সমস্যার সমাধান বা চিকিৎসা করলেই হয় না, ইনসুলিন রেজিস্ট্যান্সটাকেও ঠিক করা প্রয়োজন হয়ে পড়ে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বছর কিন্তু কোনো লক্ষণই প্রকাশ করে না। আপনার ব্লাড সুগার রিপোর্ট নর্মাল আসছে, বাট এই টাইমেও কিন্তু আপনার প্যানক্রিয়াস বেশি ইনসুলিন সিক্রেশন করছে, আর একসময় এই প্যানক্রিয়াস ক্লান্ত হয়ে পড়ছে, তখন ব্লাডে সুগারের মাত্রা বাড়তে শুরু করছে। এই অবস্থাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। তবে এই সময় যদি লাইফস্টাইলটাকে পরিবর্তন করা যায়, তবে অনেক ক্ষেত্রেই কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটাকে আটকানো যায়। তাই দেরি না করে শরীরের যে ওয়ার্নিং সাইনগুলো, এগুলোকে গুরুত্ব দিতে শুরু করুন। কারণ ডায়াবেটিস শুরু হওয়ার অনেক বছর আগে থেকেই কিন্তু আপনার বডি সিগন্যাল দিতে শুরু করে, আমরা যেটাকে ইগনোর করি। এবারে বলবো এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কিভাবে ন্যাচারালি রিভার্স করব। সবার প্রথমেই আপনাকে জানতে হবে যে আমার কি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। শুধু ওজন দেখে কিন্তু এটা বলা যায় না। অনেক রোগা মানুষও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতে পারেন। তবে কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন ধরুন পেটের মেদ বেড়ে যাওয়া, সারাদিন ক্লান্ত লাগা, খাবার 2-3 ঘন্টার মধ্যেই আবার খিদে পেয়ে যাওয়া, বারবার মিষ্টি, সফট ড্রিঙ্কস, চকলেট খেতে ইচ্ছে করা, ঘাড়, বগল কুচকিতে কালো দাগ, এটাকে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলে, পিসিওএস, হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার। তবে এর মধ্যে এক বা একাধিক সমস্যা থাকলেই যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু নয়। এগুলো শুধুমাত্র সম্ভাব্য ইঙ্গিত। আমরা অনেকেই দেখি যে অনেকে শুধুমাত্র ফাস্টিং সুগার টেস্ট করান, বাট ইনসুলিন রেজিস্ট্যান্সের শুরুতে কিন্তু ব্লাড সুগার লেভেল নর্মাল আসতেই পারে। তাই আপনার চিকিৎসক আপনার কী কী টেস্টের প্রয়োজন সেটা বিবেচনা করে কিছু টেস্ট, যেমন ধরুন ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার, HbA1c, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট যদি ফ্যাটি লিভারের সন্দেহ করেন, এগুলো করাতে পারেন। কিছু ক্ষেত্রে ডাক্তার ফাস্টিং ইনসুলিন বা HOMA-IR এর মতো পরীক্ষাগুলো করানোর পরামর্শও দিতে পারেন, যদিও এটা সবার ক্ষেত্রে রুটিন দেওয়া হয় না। এবং ব্লাড রিপোর্টকে সর্বদা কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যাখ্যা করবেন। এবারে বলবো যে হাউ টু রিভার্স ইনসুলিন রেজিস্ট্যান্স ন্যাচারালি। একটা সুখবর হলো, অনেক ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করে ইনসুলিন সেন্সিটিভিটিটাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করা যায়। চলুন দেখি 7টা শক্তিশালী অভ্যাস। যেমন স্টেপ 1, ইট মোর প্রোটিন। খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, ছানা, পনির, ডাল, মাশরুম, সোয়াবিন, এগুলোকে অ্যাড করুন। প্রোটিন দীর্ঘ সময় পেটকে একটা ভরে থাকার ফিলিংস দেয় এবং ব্লাড সুগারের দ্রুত ওঠানামাটাকে কমাতে এটা সাহায্য করে।
স্টেপ 2, ইট মোর ফাইবার্স। প্রতিদিন খাবারে ভেজিটেবলস, ফ্রুটস, ওটস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এগুলোকে রাখুন। এগুলো ফাইবারের মাত্রা বৃদ্ধি করে। ফাইবার গ্লুকোজের শোষণটাকে স্লো করে দেয়। স্টেপ 3, কাট ডাউন আল্ট্রা প্রসেসড ফুড। এড়িয়ে চলার চেষ্টা করুন সফট ড্রিঙ্কস, চিপস, সুগারি জুস, কেক, পেস্ট্রি, কুকি, এই অতিরিক্ত মিষ্টি এই ধরনের খাবারগুলো। এর মানে যে আপনি মিষ্টি খাওয়া পুরো ছেড়ে দেবেন তা নয়। এটাকে পরিমিত এবং কন্ট্রোল এ রাখতে হবে। স্টেপ 4, ওয়াক আফটার মিল। মেজর মিলের পরে চেষ্টা করুন 10 থেকে 15 মিনিট হালকা ওয়াক করতে। এটা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। স্টেপ 5, বিল্ড মাসল। মাসল স্ট্রেংথকে বাড়ানোর জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং করুন, যেমন স্কোয়াট, পুশ আপ, রেজিস্ট্যান্স ব্যান্ড, লাইট ডাম্বেলস এগুলো। শুরু করার আগে প্রয়োজন হলে একজন চিকিৎসকের পরামর্শ নিন। স্টেপ 6, স্লিপ ওয়েল। প্রতিদিন রাত্রে 7 থেকে 8 ঘন্টা অ্যাডিকুয়েট স্লিপ নিন। কম ঘুম আপনার খিদে বাড়ায়, মিষ্টির প্রতি আকর্ষণ বাড়ায়, ইনসুলিন সেন্সিটিভিটিটাকে কমিয়ে দেয়। তাই স্লিপকে অবহেলা করবেন না। নেক্সট বলবো স্টেপ 7, ম্যানেজ ইউর স্ট্রেস। স্ট্রেস লেভেল কমপ্লিটলি জিরো করা সম্ভব নয়, তবে মেডিটেশন, হালকা মিউজিক, রিল্যাক্সেশন, যোগা, ব্রিদিং টেকনিক এগুলো দিয়ে আপনার স্ট্রেস লেভেলকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখুন। মনের যত্ন কিন্তু মেটাবলিক হেলথের একটা অংশ। আজকের ভিডিও থেকে এটা অবশ্যই মাথায় রাখবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স মানেই কিন্তু ডায়াবেটিস নয়। আপনার লাইফস্টাইলকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা এড়িয়ে চলা সম্ভব। অর্থাৎ আপনি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, পিসিওএস এর সমস্যা থেকে দূরে থাকবেন, বেলি ফ্যাট কমতে পারে, ফ্যাটি লিভারের চান্স কমে যায়। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন এবং কমেন্টে আমায় অবশ্যই জানান আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটি, বেলি ফ্যাট, ফ্যাটি লিভার, প্রি ডায়াবেটিস, পিসিওএস, সুগার ক্রেভিং কোনটা? আপনার উত্তর অনুযায়ী আমি আমার নেক্সট ভিডিও বানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।